শেষ পর্যন্ত আমরা অত্যন্ত ড্রামাটিকভাবে একটা সিরিজ জিতলাম, পাকিস্তানের বিপক্ষে একটা ওয়ানডে সিরিজ জিতলাম। প্রথম ম্যাচটাতে মনে হচ্ছিল যে এই পাকিস্তানরে গুড়ায় দিতে, টানা 3 ম্যাচে গুড়ায় দিতে আমাদের কষ্ট করতে হবে না, 114 রানে যাদের অল আউট করা যায়। কিন্তু তখনই আমরা একটু একটু করে সতর্ক করছিলাম যে এভাবে তো আর আসলে প্রতিদিন প্রতিপক্ষকে বাগে পাওয়া যায় না, প্রতিদিন নাহিদ রানা ম্যাজিক করবে না। যাই হোক, শেষ পর্যন্ত পাকিস্তান প্রচণ্ডভাবে ঘুরে দাঁড়ালো, পরের ম্যাচে উল্টা আমাদের বিপদে ফেললো। এবং তৃতীয় ম্যাচটা, যেটা নির্ধারণী ম্যাচ, সেই ম্যাচে আসলে ড্রামার সব রূপ দেখলাম আমরা। শেষ পর্যন্ত আমরা সিরিজ জিতলাম, 2-1 সিরিজ জিতলাম পাকিস্তানকে। দেখেন, যেমনই হোক, যতই বড় বড় কথা বলে, পাকিস্তানকে সিরিজ হারানোটা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং অনেক জরুরি ব্যাপার। এটা একটা বিরাট অপরচুনিটি ছিল, সেই অপরচুনিটিটা আমরা নিতে পারছি। আমাদের অলরেডি সম্ভবত আমরা র্যাঙ্কিং এক ধাপ আগায় গেছি। আমরা 10 নম্বরে ছিলাম, আমরা বোধহয় ওয়েস্ট ইন্ডিজকে টপকায় গেছি, বা আগামী 1-2 ম্যাচের মধ্যেই যাব নেক্সট সিরিজেই। ফলে আমরা অনেক লাভ করে ফেলছি, অনেক লাভ করে ফেলছি। এইটা আমাদের দরকার ছিল যে আমাদের চেয়ে হায়ার র্যাঙ্ক কোনো একটা, বেশ হায়ার র্যাঙ্ক কোনো একটা টিমকে শুরুতেই, মানে এইটা সিজনের শুরুতেই হারায় ফেলা, সেটা আমরা পারছি। কিন্তু এই সিরিজের মধ্যে এবং বিশেষত শেষ ম্যাচে একটা বিষয় নিয়ে খুব তর্ক বিতর্ক, দ্বিমত, বেশিরভাগ লোকই ম্যানেজমেন্টে গালাগালি রাগারাগি করতেছেন। সেটা হচ্ছে সৌম্য সরকারকে বাইরে রাখা দলের। সৌম্য সরকার আগের সিরিজটাতেও ফর্মে ছিলেন এবং এইবার ইন্টারন্যাশনাল সার্কিটে ফেরার পর থেকে ওয়ানডে ক্রিকেটে সুপার ফর্মে আছেন। এমনিতেই সৌম্য সবসময় ওয়ানডেতে আমাদের বেস্ট ক্রিকেটার। তো সেই সৌম্য সরকারকে ছাড়াই সিরিজটা কেন খেললাম আমরা? টানা 3টা ম্যাচ সৌম্যকে কেন সুযোগ দিলাম না? এই ব্যাপারটা এমনিতে খুব রহস্যজনক মনে হইতে পারে, এবং মনে হইতে পারে যে সৌম্যর প্রতি বিদ্বেষবশত এটা করা হয়েছে। কিন্তু একটু যদি আমরা ক্রিকেটীয় জায়গা থেকে দেখি, তাহলে দেখব যে আসলে শেষ ম্যাচে সৌম্যকে না নেওয়াটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের এক ধরনের দৃঢ়তা প্রকাশ এবং খেলোয়াড়দের ব্যাক করার যে চেতনা, সেটা প্রকাশ করা। আর শুরুতে সৌম্য সরকারকে না নেওয়াটাই ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল। সেই ব্যাপারগুলো একটু আলোচনা করি। আপনারা অনেকে দ্বিমত করবেন, দ্বিমত করেন, যুক্তি দেন, কিন্তু দয়া করে কোনো রকম বায়াসনেস নিয়ে কথা কমেন্ট করেন না। একটু শোনেন, শুনে, আমি জানি এই কথাগুলো পপুলার হবে না, কিন্তু যুক্তিগুলো একটু শোনেন, সেই অনুরোধ করে শুরু করতেছি। আসেন দেখি। দেখেন, আমরা সিরিজের শুরুর সিনারিওটা যদি ভাবি যে শুরুতে 11টা কি হবে, প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এই সিরিজ খেলার জন্য লিটন দাসকে কল করছি। এখন সেই কল করাটা যে সঠিক ছিল না, সে সমালোচনা তো আমরা করে ফেলছি। কিন্তু যখন আপনি সিরিজ খেলা শুরু করতেছেন, তখন তো এই কয়জনের মধ্যে থেকেই 11 জন নামাতে হবে। সেক্ষেত্রে লিটনকে বাইরে রেখে আপনি 11 জন করতে পারবেন না, কারণ বেস্ট কিপার ব্যাটসম্যান সে। আপনি নিশ্চয়ই অঙ্কনকে ওই পজিশনটা দিবেন না। অঙ্কনকে দিলেও সমস্যার, আমরা যে সমস্যা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা সমাধান হয় না। মানে অঙ্কন বা লিটন কাউকে একজনকে ওখানে খেলতেই হবে। এবং আফিফকে নেওয়া হয়েছে ব্যাটিং অর্ডার লম্বা করার জন্য। আফিফের বদলেও আপনি সৌম্য, সাইফ, এদের কাউকে ঢুকাইতে পারতেছেন না ওখানে। এখন তাহলে আপনার প্রবলেমটা, যেহেতু লিটন ঢুকছে, আগের ম্যাচগুলোতে যেটা হয়েছে যে তামিম, সৌম্য, তানজিদ 3জনই খেলতে পারছে, কিন্তু ব্যাটিং অর্ডারের ওদিকে মাঝখানে আমি একজন, যেহেতু আগে ছিল না এরকম ব্যাটসম্যান, ঢুকাইছে। ফলে টপ অর্ডার ছোট হবেই, মানে টপ অর্ডারে আগের 3জন থাকবে না। এখন তাহলে একটু ট্রিকি ডিসিশন যে এই 3জনের মধ্যে কাকে আমি খেলাবো। তানজিদ তামিম, সাইফ, সৌম্য সরকার। এখন 3জনের রেপুটেশন যদি দেখেন, তানজিদ তামিম গত 2 বছরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শর্টার ফরম্যাটে। ওয়ানডেতে আস্তে আস্তে নিজেকে প্রুভ করতেছে, টি20তে অলরেডি প্রুভড। ফলে তানজিদ তামিমকে রেস্ট দেওয়ার বা বসায় দেওয়ার তেমন কোনো সুযোগই নেই। এবার আসেন সাইফ। সাইফ গত মাস 6 বা তারও বেশি সে টি20তে ফেরার পরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টি20 ব্যাটসম্যান, এবং একটা অন্যরকম পজিটিভ ভাইব নিয়ে আসছে সে, যেটাকে আমরা ফেয়ারলেস ক্রিকেট বলি। ফেয়ারলেস ক্রিকেটটাই দেখাইতে চায়, এবং সে তার ওই ধারাটা ওয়ানডে ক্রিকেটেও ধরে রাখছিল। ফলে সেও দুর্দান্ত কন্টেন্ডার। এবং সৌম্য, সৌম্য হচ্ছে খুবই দুর্ভাগা ছেলে, এবং কখনো কখনো ইনজাস্টিসের শিকার হওয়া একটা ছেলে।
আমি এর মাঝে রসিকতা করে বলতেছিলাম সুন্দর না বলে ওর দিকে কেউ তাকায় না। আচ্ছা, এই সুন্দর মানে চেহারার বিউটির কথা আমি বলি নাই, সেইটা যদি হয় তাহলে এই টিমে সৌম্যর সুন্দর কে আছে? এত ড্যাম স্মার্ট ড্যাশিং একটা ছেলে। আমি বলছি যে বাংলাদেশে লোকজন ওই ব্যাটের সৌন্দর্য মানে দেখতে সুন্দর কাভার ড্রাইভ, দেখতে সুন্দর ফ্লিক, এইগুলারে খুব, এই সৌন্দর্যরে খুব গুরুত্ব দেয়। সৌম্যর শটগুলো অনেক আগ্রাসী, তো যারা ওই সেকেলে ক্রিকেট ভক্ত তাদের ভাল লাগে না, আমাদের ভাল লাগে। আমি আপনাদের জেনারেশন, এই জায়গা থেকে আমার সৌম্যর ব্যাটিং সেই পছন্দ। কিন্তু সৌম্যর প্রতি যে ইনজাস্টিসগুলো হয়েছে সেইগুলা তো আমরা সবসময় সমালোচনা করি, যে সৌম্য হাতুরু সিংয়ে চলে যাওয়ার পরে তার নিয়ে তো অনেক নোংরামি হয়েছে। আবার হাতুরু সিং আসলেই না সে ব্যাক করতে পারছে। কিন্তু এই যে ঘটনাটা, এইটারে না ঠিক আপনি ওই ইনজাস্টিস বলতে পারবেন না। সৌম্য বড় কন্টেন্ডার, ফেরার পরে সে ওয়ানডেতে দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করতেছে, দুর্দান্ত অ্যাভারেজে রান করতেছে। কত অ্যাভারেজ আমি ঠিক জানি না, 45-এর উপরে হবে যে অ্যাভারেজে সে রান করতেছে, এবং ওয়ানডের জন্য দুর্দান্ত। তাহলে আমরা তিনজনের মধ্যে কোন দুজনকে নেব? কঠিন সিদ্ধান্ত না? বা আপনার মনে হতে পারে না সহজ সিদ্ধান্ত, সাইফরে বসালেই তো হতো। দেখলাম না সাইফ কি করছে। দেখেন, ক্রিকেটের মজাটা হচ্ছে এই, বা যে কোনো খেলাধুলার মজাটা হচ্ছে এই, আমরা কথা বলি রেজাল্ট দেখে। আর ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত নেয় তখনও তার রেজাল্টটা দেখতে পায় না। তাদের হাতে যদি কোনো টাইম ট্রাভেল মেশিন থাকতো তাহলে তারা আমাদের মতো সুন্দর সিদ্ধান্ত নিতে পারতো, আমাদের মতো নিরাপদ সিদ্ধান্ত নিতে পারতো। কারণ আমরা তো জানি যে সাইফ এই 3 ম্যাচে কিছু করলো না, ফলে আমাদের পক্ষে সমালোচনা করাটা সোজা। কিন্তু ওনরা তো শুরু করছেন তিনজনকে সমান জায়গা দেখে, ওনারা জানেন না কে কি করবে, ওনারা শুধু পোটেনশিয়ালটা ভাবতেছেন। এখন আপনি বলবেন যে সৌম্য লাস্ট ম্যাচে 90 রানের ইনিংস খেলছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাইলে সৌম্যরে আপনি বসান কেমন? আপনার তো বোঝাই উচিত যে সৌম্য না, সাইফ না, সৌম্য খেলা উচিত। আচ্ছা ভাই, ওই ম্যাচটায় সাইফ কি করছিল কি মনে আছে আপনাদের? 72 বলে 80 রানের একটা ইনিংস খেলছিল ওই ম্যাচে সাইফ, এবং সাইফের ব্যাটিংটাও সুপার ছিল। দেখেন, দ্যাট ওয়াজ সুপার বোলিং ফ্রেন্ডলি না, নোংরা উইকেট। ওখানে দাঁড়ায় ওরা দুজন যে ব্যাটিংটা করছিল, আমি শুধু এটা নিয়ে ওই সময় আমার মনে আছে, পরদিন বা ওই দিনই একটা কন্টেন্ট করছিলাম যে একটা ভুতুড়ে উইকেটে ফেয়ারলেস ব্যাটিংয়ের চরম রূপ দেখাইছে এই দুইজন। এবং সেটা হচ্ছে কি, ভিতর থেকে যত সম্ভব অ্যাগ্রেশন দেখাবো। এই যে ব্যাটিংটা দুজনেই সৌম্য এবং সাইফ করছিল, 170+ একটা পার্টনারশিপ আসছিল। তারপরে কিন্তু আমরা আর পরের ব্যাটসম্যানরা আর কিছু করতে পারে নাই, কারণ ওরা যে ক্লাসটা দেখাইছিল ওই দিন, এটা অন্য লেভেলের। ফলে আপনি সাইফ পিছায় ছিল না এই সিরিজের শুরুতে, তিনজন একই জায়গায় দাঁড়ানো। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কলটা কি হইতে পারে? ম্যানেজমেন্ট তখন একটা সুইটেবল কলে যাবে, যেহেতু তার হাতে বিলাসিতার সুযোগ আছে। তিনজন একই রকম কন্টেন্ডার, একই রকম ফর্মে থাকা ব্যাটসম্যান তার ওপেনিংয়ের জন্য আছে। সে তখন বিলাসিতা দেখাবে। কি বিলাসিতা দেখাবে? লেফট রাইট কম্বিনেশনে চলে যাবে। যে আমার যদি এমন হতো বেস্ট দুজনই লেফটি, বেস্ট দুজনই রাইটই, তাহলে লেফট রাইট কম্বিনেশনে গেলে আমি সমালোচনা করতাম। আমি এই বোগাস ব্যাপারের সঙ্গে একমত না, যে ফর্মে থাকুক বা না থাকুক আমার লেফট রাইট কম্বিনেশন দেখাইতে হবে। না, তিনজন যদি সমান ফর্মে থাকে তাইলে আপনি লেফট রাইট কম্বিনেশনেই যাবেন। লেফট রাইট কম্বিনেশন তো আপনাকে শুরুতে অফ স্পিনে এটা কানতে দিবে না, আপনার প্রতিপক্ষের ফিল্ডার বোলারদের এক ধরনের পাগল বানায় ফেলাবে। এই যে দুর্দান্ত ব্যাপারটা, এটা তো কাজে লাগবে। ফলে তারা সাইফ এবং তানজিদ তামিমে গেছে। হইতে পারতো তারা সাইফ এবং সম্মতে গেছে, আমি সেটার সঙ্গে মোটেও একমত হইতাম না। কারণ তানজিমের ভেতরে ওই যে ওয়ান ডেতে খানিকটা অ্যাঙ্করিং করার যে ব্যাপারটা, কালকের ইনিংসটাতে যেটা দেখলেন, সেঞ্চুরি করে বেরোনো, মানে ইনিংস লম্বা করার যে প্রবণতাটা ওটা আছে। ফলে তানজিমকে এক প্রান্তের দরকার। ওকে, আমরা তাহলে আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে আমি কিন্তু ম্যানেজমেন্টের কারোর সঙ্গে এখনো পর্যন্ত কথাও বলি নাই। আমার মনে হয় না যে জিজ্ঞেস করার দরকার আছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে, থিঙ্কিং ওয়েটা এটাই হওয়া উচিত। আমরা সিরিজ শেষে ভাবতে পারি সাইফ কেউ না, কিন্তু সিরিজ শুরুর আগে কিন্তু সাইফ ওই ইনিংসগুলো খেলে আসছে। ফলে ওইখানে তিনজন একই অবস্থায় ছিল, সেক্ষেত্রে তাদের সামনে অপশন ছিল লেফট রাইট কম্বিনেশন নামানো। সেক্ষেত্রে সৌম্যকে বাদ পড়তেই হতো। এখন প্রথম 2 ম্যাচ আপনি নিশ্চয় প্রথম ম্যাচেই সাইফের ব্যর্থতার কারণে বাদ দেবেন না, দ্বিতীয় ম্যাচে এটা তো পৃথিবীর নোংরাতম ব্যাপার হতো তাইলে, যে সাইফরে নামাইছে, প্রথম ম্যাচে পারে নাই, পরের ম্যাচে সৌম্যরে নিয়ে আসা। তাহলে 2 ম্যাচ, এবার 3 নম্বর ম্যাচে আপনি ব্যাক করবেন কি করবেন না, এইটা একটা বিরাট 50-50 কল।
বিরাট একটা 50-50 কল এসে দাঁড়ালো তৃতীয় ম্যাচে। এবং তৃতীয় ম্যাচটা হচ্ছে আমাদের ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে যদি আমরা হেরে যাই তাহলে আমাদের পুরো পরিশ্রমটা পণ্ড হবে। এই যে আমরা একটা দুর্দান্ত সিজন শুরু করতে চাচ্ছি, আমাদের এই সিজন জুড়ে ওয়ান ডে আর ওয়ান ডে, এবং সেখানে আমাদের কোনো জায়গায় কোনো ব্যাকফুটে আসার সুযোগ নেই। কারণ আমাদের বিশ্বকাপ খেলতে হবে, বিশ্বকাপ খেলতে হলে আমাদের র্যাঙ্কিং মিনিমাম 9 রাখতে হবে, এইটা থেকে পিছানোর সুযোগ নেই। তখন তো আমরা 10-এ, আমাদের এক ধাপ আগাইতে হবে। এই ম্যাচটা জিতলে এক ধাপ আগাবো, সম্ভবত আমরা অলরেডি আগায় গেছি, আমি শিওর না। যাই হোক, এটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন এই ম্যাচ জিততে গেলে আমরা কি করতে পারি? এক্ষেত্রে ট্র্যাডিশনাল পলিসি হচ্ছে এই ম্যাচে কম্বিনেশন ভেঙে চুরে, আগের ম্যাচে যেহেতু আমরা হেরে গেছি, যে যে খারাপ করছে তাদেরকে বসায় দিয়ে একেবারে ফ্রেশ একটা, যাদের উপরে আস্থা বেশি তাদেরকে ঢুকানো। যেমন এই ম্যাচে আমরা সবাই ভাবতেছিলাম যে সাইফকে বসায় দিয়ে সৌম্য, তাসকিনকে বসায় দিয়ে শরীফুল, এই একটা চেঞ্জ করা হবে। খুবই যৌক্তিক হতো সেটা। সেটা যদি আমরা দেখতাম, আমরা কিন্তু কেউ একবারের জন্য সমালোচনা করতাম না। এবং কালকে যদি সৌম্য সুযোগ পেয়ে 0 রান করতো এবং শরীফুল সুযোগ পেয়ে 10 ওভারে 60-এর উপরে রান দিত, তাও কিন্তু আমরা কেউ সমালোচনা করতাম না, কারণ এই পরিবর্তন দুটো যৌক্তিক। এরা দুইজন জায়গা ডিজার্ভ করার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাস্ট উইন গেমে এই চেঞ্জটা আমরা আনতেই পারি। 2 ম্যাচ তো আমরা ব্যাক করছি, তৃতীয় ম্যাচে হেরে গেছি। এখন কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট যদি অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার মতো করে ভাবে, তখন আমরা কি তাদের মন্দ বলবো? দেখেন, আমরা তো এই কথাগুলো উপন্যাসের মতো করে বলি না, যে সৌরভ গাঙ্গুলি সেবাগকে বলছিল যে তুই টানা 30 ম্যাচে 0 মারলেও তুই 30তম ম্যাচটা খেলবি, তারপর 31তম ম্যাচে তুই যে বাদ পড়বি, তোর দিকে আর ফিরে তাকাবো না। এই কদিন আগের কথা, সঞ্জু স্যামসন রে বিশ্বকাপে আবার যখন ওই যে সম্ভবত কোয়ার্টার ফাইনাল টাইপের যে ম্যাচটা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওই ম্যাচে যখন সে মাঠে ঢুকতেছে, তখন গৌতম গম্ভীর তারে বলছে যে সঞ্জু, নেক্সট 3 ম্যাচে তুমি খেলতেছ, ফাইনাল পর্যন্ত তুমি খেলতেছ, তোমার নিজের জায়গা নিয়ে ভাবো না, আমি শুধু স্যামসন ব্যাটিংটা দেখতে চাই। তো এই যে কথা দিয়ে পাঠানো, এই কথা মানে হচ্ছে ব্যাক করা। এখন আমরা মিরাজের যতই ছেলে মানুষ ক্যাপ্টেন, দায়িত্বজ্ঞানহীন ক্যাপ্টেন মনে করি না কেন, মিরাজ আছে, সালাউদ্দিন ভাই আছেন, সিমন্স আছে, ওরা মিলে যদি সাইফকে এই কথাটা দেয় যে সাইফ, তুমি তোমার খেলাটা খেলো, ফেয়ারলেস ব্যাটিংটা করো, ওদিকে তানজিদ তামিম তার স্বাভাবিক খেলাটা খেলবে, একটু কশাস খেলাটা খেলবে, তুমি ফেয়ারলেস ব্যাটিংটা করো, 3 ম্যাচ, 3 ম্যাচে তোমাকে আমরা বাদ দিব না, তাতে পরিস্থিতি যাই হয়ে যাক। তাহলে আমরা কি এই ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে রোমান্টিকভাবে দেখব না, তাদের ব্যাক করব না? আমি করতে চাই, আমি করতে চাই। আমি বললাম যে কালকে আমি সাইফের জায়গায় সৌম্যকে দেখলে খুবই খুশি হইতাম, এবং সেটাই ট্র্যাডিশনাল উপায় ছিল, ট্র্যাডিশনালি সেটাই করা উচিত ছিল। কিন্তু কেউ যদি টিম জেল এবং একটা ছেলেকে ব্যাক করার চিন্তা করে, দেখেন 2 দিন আগেই আমরা যখন লিটন টি-20-তে শামীমকে ব্যাক করতে চাইলো, সেইটায় যখন লিপু ভাই বাগড়া দিল, আমরা তখন লিপু ভাই সমালোচনা করলাম না? আমরা ওই পয়েন্টেই তো সমালোচনা করলাম যে লিটন তার একটা খেলোয়াড়কে ব্যাক করছে, সেখানে লিপু ভাই তার বাদই দিয়ে দিছে, লিটন কি করে মুখ দেখাবে ওর সামনে? ফলে এই ম্যানেজমেন্ট সাইফকে ব্যাক করছে, টানা 3 ম্যাচ ব্যাক করছে। হ্যাঁ, সাহেব ফিয়ারলেস ব্যাটিং করতে পারে নাই, বরং শেষ ম্যাচে এসে সে একটা পুয়ার ব্যাটিং দেখাচ্ছে, 60 স্ট্রাইক রেটে ব্যাট করছে। সে খুবই দুঃখজনকভাবে সে ক্যারিয়ার বাঁচানোর মতো ভঙ্গিতে ব্যাট করার চেষ্টা করছে, যে একটা 50 হয় কিনা, 50 হইলে হয়তো বেঁচে যাব। এটা নিশ্চয়ই ম্যানেজমেন্ট তার কাছ থেকে আশা করে নাই। ম্যানেজমেন্ট বরং চাইছিল যে সে ওই রানটাই যদি 15-20 বলের মধ্যে করে ফেলতো, তাহলে ম্যানেজমেন্ট হয়তো খুশি হতো যে না, তোমার ব্যাক করছে, তুমি এখন আপাতত খুব ভালো না পারলেও তোমার সুযোগ থাকতেছে। ও সেইটা তো সাইফ পারলো না। এখন আমাদের সামনে প্রচুর ম্যাচ। আমি বারবার যেটা বলতেছি যে আমাদের এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলার কিছু নাই। সৌম্য, সাইফ, তানজিদ তামিম, ইভেন ইমনও ম্যাচ পাবে, এইটা নিশ্চিত থাকেন। আমাদের এদের সবাইকে লাগবে। শুধুমাত্র শারীরিক ক্লান্তিজনিত কারণেও অনেককে রেস্ট দিতে হবে অনেক সিরিজে। আগামী 1.5 বছর আমাদের জানের উপর দিয়ে যাবে। নেক্সট সিরিজেই সৌম্যকে খেলতে হবে,
সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ম্যানেজমেন্ট নিশ্চয়ই 3 ম্যাচ ব্যাক করে ফেলছে। এখন নেক্সট সিরিজেই এই যে সামনের সিরিজে কে আসতেছে আমাদের এখানে, নিউজিল্যান্ড বোধহয়, ওখানেই সৌম্য খেলবে। সৌম্য নিউজিল্যান্ডের ঘাতক, এবং উইকেট যদি এত সুন্দর হয়, এই উইকেটে সৌম্যকে না দেখাটা ব্যক্তিগতভাবে সৌম্যর ব্যাটিংয়ের ভক্ত হিসাবে কষ্টকর। এত সুন্দর উইকেট, এটা টেলর মেড উইকেট ফর সৌম্য। মানে ওই যে রেগুলার বাউন্স এবং ভালো পেস, এই উইকেটে সৌম্যর মতো ব্যাটসম্যান আমাদের নাই, আসলেই আর নাই। তারপরেও আসলে এই যুক্তিগুলো আমাদের মেনে নিতে হবে, এবং ওই নীতি নৈতিকতার জায়গা, ওই প্রসেসের জায়গা, যে একটা ছেলেকে ব্যাক করতে থাকলে সেই ছেলেটা যতই অযোগ্য হোক, অযোগ্য তো না, দুদিন আগে ওই ইনিংস খেলে আসছে, ফলে তাকে ব্যাক করতে থাকলে ব্যাক করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট তাকে কথা দেয়। এখন ওয়ানডেতে তো আর আপনি 1 বছরের কথা দিতে পারেন না, একটা সিরিজের কথা দিতে পারেন যে তুই ফিয়ারলেস ব্যাটিং কর, যাই হোক এই সিরিজে তোরে ড্রপ করবো না। এই যে এই ব্যাপারটা আমাদেরকে সমর্থন করতে হবে। হ্যাঁ, যেটা হতে পারতো, ওই যে তাসকিনের বদলে যদি শরীফুলকে নামানো হতো, তাসকিনের যে বিউটিটা কালকে দেখা গেল, এটা দেখা যেত। তাসকিনের মতো সিনিয়র খেলোয়াড় দেশে, তাকেও মিরাজ বলছে যে ভাইয়া যাই হোক এই 3 ম্যাচ কিন্তু আপনি লিড করবেন, পরের 3 ম্যাচ প্রয়োজনে মুস্তাফাই লিড করবে। যাই হোক এগুলো তো না, মুস্তাফিজারও তো কাছাকাছি সময়ের। তো যাই হোক এইগুলো তো কথা দেওয়ার একটা ব্যাপার থাকে, ব্যাক করার ব্যাপার থাকে, এবং এইসব সুযোগেই আবার খেলোয়াড়দের কাম ব্যাকও হয়। যেমন তাসকিনের দুর্দান্ত একটা কাম ব্যাক হলো। কালকে যদি তাসকিন খারাপ করতো, আজকে সৌম্যকে নিয়ে যে রকম কথা হচ্ছে, দেখতেন শরীফুলকে নিয়েও একই রকম কথা হতো, যে না শরীফুল না কেন, সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছে তাসকিন পারফর্ম করে, সেটা সাইড পারে নাই। এখন এইটা তো আর ম্যানেজমেন্ট আগে থেকে জেনে বসে থাকতে পারে না, তারা একটা 11-এ স্টিক থাকতে চাইছে, যে যাই ঘটে যাক আমরা ওই 11 দিয়েই ম্যাচ বের করে আনবো, এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু ম্যানেজমেন্ট পারছে ওই 11 দিয়ে। দেখেন এই যে রিশাদ প্রথম ওভারগুলো যাচ্ছে তাই করছে, অথচ রিশাদ এই মুহূর্তে পৃথিবী কাঁপানো শর্টার ফরম্যাট বোলারদের একজন। ফলে রিশাদ এমনিতে যদি মোটামুটি বল করতো, তাহলে রিশাদ 50তম ওভার বল করলে তো আমরা কেউ আতঙ্কিত হইতাম না। আমিও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, রিশাদ পড়ে গেল 50তম ওভারে, মিরাজ কি একটা ব্লান্ডার করলো, অমুক তমুক। কিন্তু শেষ পর্যন্ত এটাকে যদি আমি এভাবে ভাবি যে না, মিরাজ এটা বিশ্বাস নিয়েই করছে। মিরাজ একদম 41তম ওভার থেকেই জানতো যে রিশাদ 50তম ওভার করবে। ও যাই পিটুনি খাইছে কিচ্ছু যায় আসে না, আমার রিশাদের উপরেই ভরসাটা আছে যে বল পুরনো হয়ে যাবে, ওই সময় সর্বোচ্চ পুরনো হয়ে যাবে, ওই সময় রিশাদই বেস্ট, রিশাদই আমার বের করে এনে দেবে, কি করছে কোনো ঘটনা না। রিশাদ কিন্তু সেটা প্রুফ করে দিছে পর পর রং ওয়ান মানে গুগলি করে, এবং যে ভ্যারিয়েশন যেভাবে বের করছে ঢুকাইছে, সব মিলে শাহিন আফ্রিদি আর চোখেই কিছু দেখে নাই, 14 রানের মাত্র 2 রান খরচ করে সে বেরোয় আসে। এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো রাখার সুযোগ ম্যানেজমেন্টকে দিতে হয়, সেই জিনিসটা আমরা দিলাম। কিন্তু নেক্সট সিরিজ থেকে এই জায়গাগুলোতে আমরা অবশ্যই সেকেন্ড থার্ড দেখতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লান্তির ব্যাপারটা মাথায় রাখেন। নাহিদ রানা কিন্তু এই 10 ওভার করে বল করে অভ্যস্ত না। নাহিদ রানা আরে ওই হাঁস জবাই করেন না, সোনার ডিম পাড়া হাঁস জবাই করেন না। আই থিঙ্ক নাহিদ রানা নেক্সট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে একটার বেশি ম্যাচ খেলানো উচিত না, পরিস্থিতি যাই হোক। যদি তার খেলতেই হয়, আমি ধরেন মানে আমাকে যদি স্বাধীনতা দিতেন, আমি নেক্সট সিরিজে নাহিদ রানার রেস্ট দিয়ে দিতাম। অবশ্যই, কারণ তার আগেই তাকে টেস্ট খেলতে হবে, টেস্টেও তো নাহিদ রানা আমাদের অপরিহার্য বোলার। টেস্ট খেলতে হবে, তারপরে আবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে, তারপরে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও একটা টেস্ট পাকিস্তানের বিপক্ষে, আর ওখানে একটা ওয়ানডে, এর বেশি ওরে এখন আর খেলানো উচিত না। ক্লান্তিজনিত ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। সেক্ষেত্রে নাহিদ রানার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আবার শরীফুল ঢুকতে পারতেছে না। আমি ওয়ানডেতে অন্তত এখন চাই তানজিম সাকিব নাহিদ রানার রিপ্লেসমেন্ট হিসাবে রেগুলার রোল প্লে করুক, যতক্ষণ না মৃত্যুঞ্জয় এসে ওই জায়গাটায় দাঁড়াচ্ছে। যাই হোক, আমাদের পেস নিয়ে এখন দুর্দান্ত একটা অবস্থা চলতেছে। সবাইকে শুভেচ্ছা, আশা করি আমি আমার ব্যাখ্যাটা দিতে পারছি। আই থিঙ্ক যে আপনাদের প্রত্যেকের সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো সুন্দর করে লিখেন। গালিগালাজ করলে খুব কষ্ট লাগে, গালিগালাজ করলে না, এটা মানে আপনারা আমি আপনাদেরকে আমি খুব জানি, আপনারা খুব জানেন না, আপনাদেরকে জ্ঞান দিতে হবে, এই মানসিকতা থেকে কখনো কন্টেন্ট করি না। কিন্তু আমি দেখি যে আপনারা খুব সবাই আক্রমণ হিসাবে নেন কন্টেন্টগুলারে, যে মনে হয় যে পছন্দ না হলেই গালি করতে হবে। আমার কিন্তু এটা খুব
খুব কষ্ট লাগে। অন্যরা স্বীকার করে কিনা জানি না, আমার প্রত্যেকটা কমেন্ট দেখি আমি, যখন কেউ ভালো বলেন, ভালোবাসা জানান, তখন বুকটা ভরে যায়। আর এই আক্রমণাত্মক কথা বললে কষ্ট লাগে। ভুল থাকলে ভুলগুলো ধরায় দেন, বা পাল্টা যুক্তি থাকলে যুক্তি দেন, সেই যুক্তি নিয়ে প্রয়োজনে আমি আবার আলোচনা করি। কমেন্টে আমার লিখতে একটু টেকনিক্যাল সমস্যা হয়, এই জন্য সবসময় উত্তর দিতে পারি না। আই হোপ যে আমরা যুক্তি তর্ক এবং সুন্দর আলোচনার মধ্যে দিয়েই আমাদের জীবনটা আগায় নিয়ে যাব। এই অযথা রেষারেষি বিদ্বেষ এগুলো করব না। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।